নমস্কার। গত দুদিনে ৩টে মারাত্মক ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে, খাস কলকাতা এবং শহরতলির বুকে। তো প্রথমটা হচ্ছে যে নৈহাটিতে পুলিশি হেফাজতে মৃত্যু, মানে গ্রেপ্তার হওয়া একজন আসামির মৃত্যু পুলিশি হেফাজতে। তো এইরকম একটা বিরাট হাই প্রোফাইল ঘটনা শেষ শুনেছিলাম হচ্ছে ভিখারি পাসওয়ানের কেসে। তারপরে গত ৩৩ বছর অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই পাপ থেকে মোটামুটি মুক্ত ছিল বাংলা। কোথাও কিছু ঘটেনি সে কথা আমি বলতে পারবো না। এই ৩৩ বছর, তার আগে ইদ্রিস আলীর ঘটনা ঘটেছে, আপনারা জানেন অনেকেই। কিন্তু এই ৩৩ বছরের যে হিসেবটা দিচ্ছি বুদ্ধবাবু এবং মমতার জমানায়, তখন নিশ্চয়ই কোথাও কিছু একটা ঘটনা ঘটে থাকতে পারে যে আমি মিস করছি, কিন্তু সাধারণভাবে হাই প্রোফাইল এত বড় ঘটনা কোথাও ঘটেনি। তো এই পাপ থেকে মোটের উপর মুক্ত ছিল বাংলা, এবং সব সব কোথাও কিছু ঘটে থাকলে সর্বাংশে তুমুল একটা প্রতিবাদ হতো, নিন্দের ঝড় বইত। এবং এটাই ৩৩ বছরের হিসেব দিলাম পুলিশি হেফাজত নিয়ে। এবং মনে রাখতে হবে, ভিখারি পাসওয়ানের যে ঘটনাটা বলছিলাম, সেই ভিখারি পাসওয়ান রাজনীতির কেউ ছিলেন না। তো রাজনীতির সঙ্গে যুক্ত কারোর হেফাজতে মৃত্যু, মানে পুলিশি হেফাজতে মৃত্যু, সেটা গোটা বামফ্রন্ট জমানাতেই হয়নি। ফলে মোটামুটি হিসেব করলে দেখবেন বিগত 50 বছরে এরকম কিছু হয়নি। তো পশ্চিমবঙ্গের অনেক কিছু খারাপ আছে, তার মধ্যেও একটা ভালো রেকর্ড ছিল এটা। তো এই রেকর্ড ভেঙে দিল শুভেন্দু অধিকারীর জমানায়, এবং ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই, মানে সের্গেই বুবকা নিজের রেকর্ড ভেঙেই চলতেন, তো শুভেন্দু অধিকারী বাকিদের রেকর্ড যে গতিতে ভাঙছেন, তো সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে। তো পুলিশি হেফাজতে মৃত্যু হলো কাঁচরাপাড়ার পুরসভার পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামীর, তার নাম হচ্ছে বিরজু কেওট। তো বিরজুকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। তাকে শুক্রবার আদালতেও হাজির করানো হয়েছিল। তারপর পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার স্ত্রী বলেছেন তিনি রাত্রি 10টার সময় তার সঙ্গে দেখা করে যান। তার আগে মেডিকেল হয়েছে, তেমন কিছু ঝামেলা ছিল না, শারীরিক কোনো সমস্যা ছিল না, সবই ঠিকঠাক ছিল। তারপর গভীর রাতেই হঠাৎ করে তিনি মারা যান। তো লক আপে মারধর করার অভিযোগ এসেছে বলা বাহুল্য। এবং সবথেকে মারাত্মক যেটা, অন্তত 50 বছর পর পশ্চিমবঙ্গের লক আপে একজন রাজনীতিবিদ হঠাৎ পট করে মারা গেলেন। তো এই একটা ঘটনা ঘটেছে। আর ওই দিনই আরও একটা ঘটনা ঘটেছে, যেটা এই ঘটনার অভিঘাতে খানিকটা চাপা পড়ে গেছে। তো টলিপাড়া খ্যাত স্বরূপ বিশ্বাসের নাম এখন আমরা সবাই জেনে গেছি, আগে কেউই প্রায় জানতাম না। তো তাকে আমরা সবাই জানি, গ্রেপ্তার করা হয়েছিল কয়েকদিন আগে। তিনি টলিপাড়া খ্যাত এবং তৃণমূলের নেতা ছিলেন। তো ঠিক কী অভিযোগে আমি বলতে পারবো না, কারণ অভিযোগ কি আমি জানি না। তবে টিভিতে নানা রকম রোমহর্ষক জিনিস দেখানো হয়েছিল। তাঁর ক্লাব, সম্ভবত সুরুচি সংঘের মোজাইক করা বাথরুম, সঙ্গে গল্প দেওয়া হয়েছিল নারী সংঘের, ভয়ানক। তারপর এগুলো কোনটা অপরাধ আমি ঠিক বুঝিনি। তো এরকম পিঠে বানানোর গল্প এর আগেও আমরা শুনেছি। তো একজন মহিলা খুব কংক্রিটভাবে তার বিরুদ্ধে, এটাও কাগজে পড়েছিলাম যে মহিলা তার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ এনেছিলেন, এবং সেই জন্য স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। সেটা প্রচুর ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল, টিম মিডিয়া। তো যেটা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন সেই মহিলা সমাজ মাধ্যমে এসে লাইভ করে জানিয়েছেন যে স্বরূপ কোশ্চিনকালেও তার শ্লীলতাহানি করেননি, এবং সামনাসামনি দেখাও কখনো হয়নি। তিনি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন কারো একটা প্ররোচনায় এবং ভরসাহীনের চক্করে পড়ে, কিন্তু সেই অভিযোগ স্বরূপের বিরুদ্ধে ছিল না, আর শ্লীলতাহানি তো নয়। তো তিনিও খুব বুঝতে পারছেন না যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়ে গেলেন কেন। তো এই দুটো ঘটনা যদি আপনারা যোগ করে দেখেন, তো এর থেকেই পশ্চিমবঙ্গে কী ধরনের মগের মুলুক চলছে সেটা টের পাওয়া যাচ্ছিল। তো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার, লক আপে মৃত্যু ইত্যাদি প্রভৃতি। এবং খেয়াল করে দেখবেন এর সব কটারই বৈধতা তৈরি হচ্ছিল একরকম করে ডিম মিডিয়া স্টুডিও। তো কিছু হয়েছে বা হয়নি, তিল হলো কি হলো না, ওনারা তাল তৈরি করে ফেললেন, এবং তালটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিল্ডিং দেখানো হচ্ছিল যেখানে নিয়ম করে পাওয়া যাচ্ছিল কন্ডম, যেন খুব নিষিদ্ধ কোনো বস্তু। ডিম ছোঁড়ার নাম দেওয়া হয়েছিল জনরোষ, যেন হজবরল। খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে দড়ি বেঁধে ঘোরানোর নাম দেওয়া হয়েছিল উচিত শিক্ষা। তো এইসব নিয়ে বাঘা সঞ্চালকরা খুব চেঁচিয়েছেন টিভিতে। তো বারবার বলে আসছি, নতুন করে কিছু বলার নেই। তো একটা কথাই শুধু বলার, এই ঘটনা যে দুটো বললাম এর একটাও যদি গত 6 মাস, 8 মাস, 5 বছর, 10 বছর, 15 বছর আগে ঘটতো, তাহলে সঞ্চালকরা যে কী থুড়িলাপ নাচতেন সে আর ভেবে দেখা যায় না। তো হয়তো কোনো ভগবান এসে বলতেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো অমুক তমুক, কিন্তু সেসব গলা আর শোনা যাচ্ছে না। তো এক বাঘা সঞ্চালক সরু গলায় বছরের পর বছর চেঁচিয়ে গেছেন বাংলায় কেন হিংসা এত। তো এখন যে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারিভাবে হিংসাকে নামিয়ে আনা হচ্ছে, তো সে নিয়ে তার কোনো আর বক্তব্য নেই।
তো এই হলো অবস্থা। তো কেউ ভাববেন না আমি স্বরূপ বিশ্বাসের সমর্থন করার কোনো কারণই নেই, কিন্তু কথা হচ্ছে সমর্থক নই আর কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ফেলা হলো, কিছু একটা আগে গ্রেপ্তার করে ফেললাম। তো এই জিনিসটা তো ঠিক ন্যায় বিচার নয়। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, তারপর তো প্রয়োজন হলে গ্রেপ্তার করা হবে, আদালতে তোলা হবে, এইসব জিনিস হয়। সাজিয়ে অভিযোগ করে দিলাম, লকআপে কাউকে মেরে দিলাম, এইটা গণতন্ত্র নয়। এর জন্য কারো সমর্থক হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে কথা। তো এইটা এমনিই বোঝা যাচ্ছিল। তো এর সঙ্গে আরও দু একটা জিনিস দেখলাম ওই নৈহাটির ঘটনার পর, দেখে আমার মানে চক্ষু চড়ক গাছতে কিছু আর বাকি রইল না। তো দুটো ভিডিও দেখলাম। প্রথমটা হচ্ছে ওই এলাকার বিধায়ক, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের, তো একদম অন ক্যামেরা বললেন, তো এইটা কিন্তু পুলিশি হেফাজতে মৃত্যুর আগে করা হয়েছিল। তো একদম অন ক্যামেরা বললেন যে এদের 3rd ডিগ্রি দেওয়া উচিত, এদের মিষ্টি মুখে হবে না। পুলিশকে যে পদ্ধতিতে উদ্ধার করতে হবে অস্ত্রশস্ত্র, সেগুলো হচ্ছে এদেরকে পিটিয়ে উদ্ধার করতে হবে। তো অস্ত্রশস্ত্র শুনেই বুঝতে পারছেন উনি কোনো গোপন অস্ত্র ভাণ্ডার সম্পর্কে বলছিলেন। ওর অভিযোগ অনুযায়ী তৃণমূলের কোনো এক গোপন অস্ত্র ভাণ্ডার আছে, সেখানে বোমা বারুদ ইত্যাদি জিনিসপত্র আছে, সেগুলো পুলিশ ঠিকঠাক উদ্ধার করতে পারছে না, তাই একদম ওই 3rd ডিগ্রি পদ্ধতি অবলম্বন করা উচিত। তো শুনলে মনে হতে পারে যে জমিদারবাবু লেটেলদের নির্দেশ দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু জমিদার না, বিধায়ক। এবং শোনা যাচ্ছে চারদিকে গুজব এরকমই যে উনি নাকি জনাদেশ বা জনরায়েই জিতে এসেছেন। তো এইটা একটা, তো এটা খুব অপ্রত্যাশিত কিছু ছিল না। কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা দেখলাম সেটা আবার সিপিএমের দাপুটে শ্রমিক নেতা গার্গী চট্টোপাধ্যায়, সেইটা আমাকে একটু আশ্চর্য করেছে। তো তিনি হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে এক শিরোনামে এসেছিলেন কয়েকদিন আগেই, দাপুটে নেত্রী, ওই জন্যই বললাম। তখন একটা অনুষ্ঠানে তার কথা অনেকবার বলেও ছিলাম, সেই জন্যই তাঁর এই বক্তব্যটা আমাকে হতবাক করে দিয়েছে। তো নৈহাটির প্রাক্তন বিধায়ক সনত দে আর এই যিনি মারা গেলেন বিরজু কেওট যখন গ্রেপ্তার হলেন, তারপর তিনি অন ক্যামেরা বললেন সনত দেকে গ্রেপ্তার করে অশোক চ্যাটার্জির মতো 2-1 দিনের মধ্যে ছেড়ে দিলে হবে না, ভালো তৃণমূল হওয়ার প্রক্রিয়া বা বিজেপি হওয়ার প্রক্রিয়া রাখলে চলবে না, একে গ্রেপ্তার করে তদন্ত করতে হবে। তা উনিও ওই আগের বিধায়ক যেমন অভিযোগ করছিলেন উনিও নানা অভিযোগ করেছেন, যেমন সনত দের প্রবল দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন। তারপর অভিযোগ করলেন এসবের কিংপিন আসলে পার্থ ভৌমিক, তিনি হচ্ছেন আবার সেই সাংসদ যিনি এনসিপিআইতে চলে গেছেন। তো তিনি বললেন পার্থ ভৌমিককেও গ্রেপ্তার করতে হবে। পার্থ ভৌমিক কী করে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেন, কী করে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেন। তো গার্গী চট্টোপাধ্যায়কে আমি আগে চিনতাম বলে বুঝতে পারলাম উনি সিপিএম। না চিনলে কিন্তু মনে হতো কোনো আদি বিজেপির কথা শুনছি। মানে সবাইকে ধরে কেন জেলে পড়া হবে না, কেন প্রধানমন্ত্রী পার্থ ভৌমিকদের সঙ্গে মিটিং করবেন, এই নিয়ে উনি খুব বিক্ষুব্ধ শুনে মনে হতো। তো মনে হওয়ার কথা ছাড়ুন, তো দুজনের বক্তব্য যেটা বললাম, যাতে আমি অবাক হলাম, আশ্চর্য হলাম একজনের কথা, আরেকজনের কথা ততটা আশ্চর্য হয়নি, কিন্তু বক্তব্যের মূল পয়েন্ট একটাই। তো এদের অনেক অভিযোগ আছে তৃণমূলের স্থানীয় নেতাদের নিয়ে, তো গুন্ডামি থেকে দুর্নীতি পর্যন্ত অজস্র অভিযোগ। তো সে তো থাকতেই পারে এবং সেগুলো সম্পূর্ণ সত্যিও হতে পারে। তৃণমূল তো আর ধোয়া তুলসী পাতা কিছু না, তাতে কোনো সমস্যা নেই, অভিযোগ তো তুলবেনই লোকে। সমস্যা হলো এদের বাতলে দেওয়া সমাধানের পদ্ধতিতে। তো সেটা কি, আমরা সাধারণভাবে জানি আগে তদন্ত হয়, তারপর গ্রেপ্তার হয়, তারপর হয় আদালত, কিন্তু সেসব না। একজন বললেন আগে ধরে 3rd ডিগ্রি দিতে হবে, আরেকজন বললেন গ্রেপ্তার করে তারপর তদন্ত করতে হবে। তো এইগুলোকে সত্যি কথা বলতে হয় মামার বাড়ি। কাফকা দ্য ট্রায়াল বলে একটা উপন্যাস লিখেছিলেন, সেখানে এরকম একটা গল্প ছিল, একটা লোককে আগে ধরে আনা হলো, তারপর বলা হলো তুমি খুঁজে বার করো তোমার দোষটা কী। মানে ওনারা বলছেন বলে মেনে নিতে হবে যে কেউ ওটা অপরাধী, ওনারা ঠিকই বলতে পারেন, কিন্তু ওনারা বলছেন বলেই মেনে নিতে হবে, তারপর গ্রেপ্তার করতে হবে বা ঠ্যাঙাতে হবে ধরে। এই জিনিস তো সভ্য সমাজে চলে না। তো সেটা একদম স্পষ্ট করে বলা যাক, এই জিনিস সত্যি কোনো সভ্য সমাজে চলে না। আগে জেলে পুরে দিলাম, তারপর পিটিয়ে একটু দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা, এটা সভ্য সমাজের একদম পরিপন্থী। তো রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে তো করা যায়ই না। এমনকি ধরুন খুব বড় অপরাধী চার্লস শোভরাজ, তাকে আপনার যদি সন্দেহ হয় যে ও 3টে খুন করেছে, আপনি আগে ধরলেন, তারপর পেটাতে শুরু করলেন, করে বললেন বল কোথায় খুন করেছি, তারপর বার করার চেষ্টা করলেন খুন টুন হয়েছে কিনা। এটা ওখানেও প্রযোজ্য নয়, সভ্য সমাজে এটা প্রযোজ্য নয়। আপনাকে আগে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে, তারপর তার ভিত্তিতে গ্রেপ্তার এবং আইন আদালত হতে পারে। তো সেইটা না করে এইটা যদি আপনি করতে থাকেন যে আমার মনে হলো ওই বেটা অপরাধী, আমার মনে হচ্ছে,
বা এখন তো একটা কথা চালু হয়েছে, সবাই বলছে অমুক খুব খারাপ লোক, লে হালুয়া, সবাই কি আর আইন আদালত? আইনের তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তো আমার মনে হলো অমুক অপরাধী, আগে কপ করে ধরে আনলাম। এইটা যদি করা হয় তাহলে আগে বলা হতো রাজা রাজাদের খাম খেয়াল, আর এখন সত্যি কথা বলতে কি এটা ফ্যাসিবাদী কায়দা বলা হবে। তো যে দুজনের কথা বললাম, বলতে কোনো দ্বিধা রাখার কোনো জায়গা থাকার কোনো কারণ নেই যে এই ফ্যাসিবাদী কায়দার চাষবাস করছেন দুজনেই। তো বিজেপির তো গণতন্ত্র জানার কথা নয়, এই জন্যই তাদের ফ্যাসিবাদী বলা হয়। কিন্তু সিপিএমের নেত্রী একজন, যিনি কয়েকদিন আগেই হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তার কাছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তো হয়তো ওর জানা নেই, কেন থাকবে না তাও আমি জানি না, যে এইগুলোকে বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা। মানে কারো আপনার রাজনৈতিক শত্রু, আপনি মনে করছেন আপনার বিরুদ্ধে উনি অন্যায় করেছেন, করে থাকতেই পারেন, মিথ্যে নয়, কিন্তু সাক্ষ্য প্রমাণ না দিয়ে আগে বলছেন গ্রেপ্তার করতে হবে, তারপর নাকি তদন্ত করতে হবে। এইটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। এবং এই গত 50 বছরের কথা যখন বারবার বলছি, এই পদ্ধতি নীতিগতভাবে বর্জন করা হয়েছে। 77 সালে ওর দল যখন ক্ষমতায় এসেছিল, রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হবে না বলে ঘোষণা করেছিল সুস্পষ্টভাবে। এবং 11 সালে তৃণমূল যখন ক্ষমতা আসে, তাদেরও নীতি ছিল বদল চাই, কিন্তু বদলা নয়। তো এসব থেকে বিচ্যুতি হয়েছে, কোথায় কবে কতটা হয়েছে আমি বলতে চাই না, এখন তো লম্বা ইতিহাস হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক হিংসা হয়েছে, বিচ্যুতি হয়েছে, পুলিশের অপব্যবহার হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হলো বুক বাজিয়ে শাসক রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে যা হয়েছে ঠিক হয়েছে, জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে তো জাস্টিফিকেশনও নয়, একদম বুক বাজিয়ে শাসক দলের বিধায়ক বলছেন 3rd ডিগ্রি দিতে হবে, এগুলো করতে হবে, আগে 3rd ডিগ্রি, তারপর গ্রেপ্তার, তারপর তদন্ত। তো বিজেপি এইসব করছে, তার একটা কারণ তবু বুঝি, কী করে প্রশাসন চালাতে হয় ওদের জানা নেই, গণতন্ত্র বিষয়ে কোনো ধারণাও নেই, কী করে যেন এটা জিতে গেছেন কেউই জানে না, ওরা নিজেরাও জানেন না। এখন দিল্লির দিকে তাকিয়ে আছেন, খানিকটা হাবুডুবু খাচ্ছেন, কী করে কী করা যায় বুঝতে পারছেন না। তো ওদের গণতন্ত্র নিয়ে কোনো ধারণা নেই, স্বাধীনতার আগের কীর্তি কাহিনী এসব আমরা সবাই জানি। কিন্তু সিপিএম, তাদের স্বার্থ কী? তাদের তো নেতা লাহেক আলীকে ধরে এরকমভাবেই জেলে ভরে রাখা হয়েছে। তো লাহেক আলীকে যে কোনো একটা অজুহাতে ধরলে খারাপ, হালি শহরে বুলডোজার চালালে খারাপ, আর তদন্ত না করেই হেফাজতে মৃত্যু দারুণ ভালো। বিজেপি সরকারের এই ফ্যাসিবাদী কাজকর্মের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, এইটা সভ্য সমাজে বলতে পারবেন তো? তো সে যাই হোক, ওনারা কী করবেন ওনাদের ঠিক করতে হবে। কিন্তু এই দাবি দেওয়া, এই ধরনের একটা প্র্যাকটিস, অভ্যাস চলার ফলে যা ফল হবার তাই হয়েছে। পুলিশি হেফাজতে প্রথমত একটি রাজনৈতিক মৃত্যু হয়েছে। তো দুটো ঘটনা বলছিলাম, 3 নম্বর ঘটনাটা ঘটেছে গতকাল, সেটাও মোটামুটি সকলেই জানেন। তো সেটা আরও নক্কারজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন, বা বলা ভালো যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং তার উপর আক্রমণ হয়েছিল। তার ভিডিও টিডিও অনেক আছে, সেটা দেখাচ্ছি না। তো মজা হচ্ছে যে মিডিয়ায় পুরো জিনিসটাকে প্রথমে ব্ল্যাক আউট করা হয়েছিল, তারপর একটু হইচই হওয়ার পর জনরোষ বলে চালানো হলো, যেরকম হয়। তো ডিম মিডিয়াকে নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই, বহুবার বলে ফেলেছি বয়কট করুন, দেখার কোনো মানে নেই। তো হয়েছে, আমি নিজেও দেখিনি, আমাদের সাংবাদিক প্রসূন আচার্য দেখে লিখেছেন, সেখান থেকে পড়ে বললাম। তো এইটার কথা হচ্ছে যে ওরা যা করছে করতে দিন। কিন্তু নিন্দে কী হয়েছে? হ্যাঁ, নিন্দে হয়েছে। নিন্দে করতে দেখলাম দুজনকে দর্থহীন ভাষায়। একজন হচ্ছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একদম দর্থহীন ভাষায় নিন্দে করলেন, বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যাই করে থাকুন, উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে এটা করা যায় না। আর অন্যজন হচ্ছেন অগ্নিমিত্রা পাল, তিনি আবার বিজেপির মন্ত্রী, তিনিও অন ক্যামেরা বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দোষ করেছেন ইত্যাদি প্রভৃতি, আমি সব মানছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন, হোয়াট ইজ দিস, এইটা বললেন। মোটামুটিভাবে হুবহু বলারই চেষ্টা করলাম। তো মজা হচ্ছে যে এইগুলো কিন্তু এইটা কিন্তু নেহাতি বিচ্ছিন্ন জিনিস, কেউ প্রতিবাদ করেননি তা নয়, করেছেন, কিন্তু খুবই বিচ্ছিন্ন জিনিস। এইগুলো তাদের দলের অবস্থান বলে একেবারেই মনে হয় না। কারণ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যথারীতি বললেন এগুলো তাদের দলের লোকেদের কাজ নয়, তৃণমূলের সংস্কৃতি। তো মনে হচ্ছে তৃণমূল মিটিং মিছিল করতে পারছে না, কোথাও যেতে পারছে না, এখন তারা নিজেদের নেত্রীর দিকে ইট পাটকেল ছুড়বে, এইটা নাকি এখন খুব মানে
ফিজিবল ব্যাপার। তার উপর বোঝাই যাচ্ছে যে তৃণমূলের হাতেই এখন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এইসব আছে, মানে এটা দায় এড়ানো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই কথা সে কথা নানা জিনিস বললেন। তিনি আবার এখন অভয়ার সুবিচার নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তো তার অনেকগুলো কথার মধ্যে একটা কথা এইটা, তিনি বললেন যে এত চুরি করেছেন, চোর চোর তো শুনতে হবেই। একটা স্টেট হাসপাতালের ভেতরে মেরেছিলেন তিলোত্তমাকে, প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন, 10 লক্ষ টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন। আপনার গাড়িতে কাদা মাখাবে না তো কি ফুল ছুড়বে? মানে এক কথায় কাদা মাখানোটাকে জাস্টিফাই করে দিলেন। তো বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন অপরাধ বিভিন্ন সময় হয়, মানে ধরুন আমি একটা জায়গায় চুরি করেছি, তো চুরি করলে আমার জেল হবে। কিন্তু আমি একটা জায়গায় চুরি করেছি বলে আমি সরকারি দপ্তরে গিয়ে জল খেতে চাইলাম, ওনারা বললেন ও অমুক জায়গায় চুরি করেছিস, তোকে জল খেতে দেবো না। এ তো হয় না, এটা হয় না। দোকানে গিয়ে খাবার চাইলাম, ও তুমি তো অমুক জায়গায় চুরি করেছো, পয়সা দিলেও খাবার দেবো না, এ তো হয় না। তো উনি এটা থেকে জাস্টিফাই করার চেষ্টা করলেন বস্তুত, যে কাদা মাখাবে না তো চুল ছুঁড়বে, ফুল ছুঁড়বে, কাদা মাখাবে না তো কী করবে, ফুল ছুঁড়বে। তা এই প্রসঙ্গে যে তিলোত্তমার কথা টেনে আনলেন, সেটাও কিন্তু খুব সুকৌশলে, খুব ভেবেচিন্তে, মানে ওই সেন্টিমেন্টটা তো বজায় রাখতে হবে। তো সে লম্বা বক্তব্য রেখেছেন এই নিয়ে, সে নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে। তো কথা হলো যে সরকার এখন ডবল ইঞ্জিন, সিবিআই কেন্দ্রীয়, তো রত্না দেবনাথ স্বয়ং বিধায়ক হয়েছেন, তবুও মাঝে মধ্যে এই তিলোত্তমার বিচার হলো না বলে হাহাকারটা কেন শোনা যায় আমি বুঝতে পারি না। কদিন আগেই শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মূল চক্রী। তারপর একটা উড়ো ফরেন্সিক কর্মীর চিঠি এলো, তো সেই নিয়েও খুব হইচই হলো দেখলাম। তো একদম যদি কোনই অপরাধী হন ধরে বিচার দিয়ে দিন না, আটকাচ্ছে এটাকে, মানে খামোখা অজুহাত দিয়ে চলেছেন কেন, অমুক হলে তমুক করতে হবে। যাই হোক, অন্য প্রসঙ্গ। কিন্তু কথা হচ্ছে যে উনি এটা জাস্টিফিকেশান দিলেন এরকম হবে। তো ফলে যেটা বোঝা যাচ্ছে যে একটা জিনিস খুব পরিষ্কার, আপাতত এই তথাকথিত জনরোষ ব্যাপারটা চলবে, যখন যেমন সুবিধে। তৃণমূলকে মিটিং মিছিল কিছু করতে দেওয়া হবে না। প্রধান বিরোধী দল যদিও তারা কখনো এনকাউন্টার হবে, কখনো হেফাজতে হত্যা হবে, এবং সব কটাই হবে গণতন্ত্রকে চুলোয় দিয়ে। এবং ডিম মিডিয়ায় যাদের প্রচার প্রসার ক্রমশ কমছে, তো সেখানে হৈ হৈ করে বলা হবে কী ভালো কাজ করা হয়েছে, কী ভালো কাজ করা হয়েছে। এবং নেতারা বুক বাজিয়ে বলবেন যে এসব ঠিকই হয়েছে, কেউ কেউ দাবিও করবেন এগুলোই করা উচিত। মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন, সকালে ধরবো বিকেলে খরচা, না কি একটা বলেছেন, সকালে জমা বিকেলে খরচ। তো এইগুলো তো গণতন্ত্র নয়। তো কিন্তু এইগুলোকে সজোরে প্রচার করে চলা হবে। তো এর পরিণতি গণতান্ত্রিক সমাজে ভালো হতে পারে না, সে সবাই জানেন, ওরাও জানেন। এবং তারপরে এগুলো করে চলেছেন, কারণ ওনাদের কোনো দিশা নেই। তো সত্যি কথা বলতে কি, সাধারণভাবে এই সরকারের গতি প্রকৃতি যা হাল ভাঙা পাল ভাঙা একটা নৌকোর মতো চলেছে, তাতে 5 বছর টেকা সাধারণভাবে অসম্ভব। কিন্তু কথা হচ্ছে ওনাদের খুঁটি তো বাঁধা আছে দিল্লিতে, ভেড়া লড়ে খুঁটির জোরে। তো দিল্লিতে প্রাণ মন বেঁধে রেখেছেন, তো দেখা যাক তারা কতদিন রক্ষা করে বা করতে পারে। দিল্লির অবস্থাও তো খুব একটা ভালো না, সারা ভারতবর্ষ জুড়ে এই একই জিনিসের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি, বলে অবস্থা একেবারেই ভালো না। কিন্তু আমরা যা বলার বলে চলবো, অবস্থা ভালো হোক বা খারাপ হোক আমাদের বলতেই হবে। সেজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠাবেন যদি বক্তব্য ঠিক মনে হয়। এ নিয়ে আলাপ আলোচনা আমাদেরই করতে হবে, ডিম মিডিয়া বা অন্য কারোর উপরে একটুও ভরসা করে কোনো লাভ নেই। খুব সম্ভবত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর উপরেও ভরসা করে কোনো লাভ নেই। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।